অত্যধিক মিষ্টি চা খেয়ে আমরা এই পরিবেশে সত্যি খাওয়া দাওয়া করা বেটার এগুলো লাগে। আপনাদের আধার কার্ড জমা নেবে মিনি সুন্দরবন। ফুলকপির রোস্ট অনবদ্য। আচ্ছা এগুলো সব বাংলাদেশ না? থাকছি আর রাহুল আরেকটা রুম নিয়ে মাঝখানে কিছু ভাঙা না থাকলেই হলো। আমি কটেজ হচ্ছে এ পাশে। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। আজকে আমরা যাচ্ছি হাসনাবাদ। আমরা এই শীতকাল আসার পর থেকেই যা মনে হয় না আমাদের সবার শীতকালে একটু ঘুরতে যেতে ইচ্ছে করে। বাবলুদা ওখানে তো সিকিমে আমরা যাচ্ছি বাবলুদার সাথে, এবার সেটা আমরা যাচ্ছি ডিসেম্বর মাসের 6 তারিখ, কিন্তু আজকে হাসনাবাদে যাচ্ছি। এই উইকেন্ডটা হাসনাবাদে থাকবো। আমি সেই শিবাইদারই একটা ব্লগ দেখছিলাম। হাসনাবাদে একটা হোমস্টে, একটা রিসোর্ট মতন আছে, ওটার নাম হচ্ছে খোলা হাওয়া। আজকে ফুল ফ্যামিলি মিলে ওখানেতে যাচ্ছি। শিবাইদার ব্লগে দেখেছি, আরও 1-2টো ব্লগে দেখেছি। রিসোর্টটা বেশ ভালো লেগেছে। কাজরির মা, আমার মা, ব্লু, কাজরি, আমি, অনিতা দি সকলে মিলে যাচ্ছি। আজকে গাড়ি চালাবো আমি। একটা ভালো উইকেন্ড স্পেন্ড করতে আছি। আজকে শনিবার, আজকে বেরোচ্ছি, আগামীকাল ব্যাক করবো। কারণ রোববার সারাদিন ওখানে থাকলে এদিকে রিয়াচিতে আবার চাপ হয়ে যাবে। এটা হচ্ছে ব্লুয়ের ব্যাগ, মেনলি ব্লুয়ের জিনিসপত্র আছে। বাচ্চার সঙ্গে থাকলে সামনাসামনি কোথাও গেলেও এত কিছু প্যাক করিয়ে নিয়ে যেতে হয়। গাড়ির সার্ভিসিং হয়ে গেছে, স্পেশালি এই ট্রিপটাতে যাওয়ার জন্যই গাড়ির সার্ভিসিংটা শেষ করিয়ে নিয়েছিলাম। সার্ভিস বেশ কয়েকদিন ডিউ ছিল। তো হাসনাবাদে আমরা বাসন্তী হাইওয়ে দিয়ে বেরোবো, তারপর মালঞ্চ থেকে একটা আলাদা রাস্তা নিতে হবে যা দেখলাম। কারণ রিসোর্টটায় রুম বুক করে আমরা যিনি ওনার আছে ওনাকে ফোন করেছিলাম। জায়গাটা খুব ভালো লেগেছে, ড্রোনও নিয়ে যাচ্ছি। ভেতরে অনেকটা খোলা জায়গা রয়েছে, একটা সুদীপের রিসোর্টের মতন। আর ওই সাইডেও ঠান্ডা হবে ওই দিকটায়। আর ওপরে অ্যাকচুয়ালি সবাই রেডি হয়ে গেছে। নামার ঠিক আগের মোমেন্টে ব্লু করেছে পটি, ব্লুকে পরিষ্কার করিয়ে নামছে সবাই। ইনফ্যাক্ট শুধু শিবাজিদার ব্লগ না, শিবাজিদা, কৌশিকদা, আরও বেশ কয়েকটা ব্লগে খোলা হাওয়া রিসোর্টটা দেখেছি। আমরা ফার্স্টে এয়ারবিএনবিতে খুঁজছিলাম। এয়ারবিএনবিতে সেরকম একটা অপশন দেখলাম না, তখন ইউটিউবে গিয়ে সার্চ করতে প্রথমেই আমাকে শিবাজিদা ব্লগটা দেখালো। হাসনাবাদ টাকি মোটামুটি একই লাইনে। আমরা টাকিতে আগেও গেছি, তখন সোনার বাংলা রিসোর্টে উঠেছি। ওটায় তো উঠেছি অলরেডি। এখানে রিসোর্ট, এই রিসোর্টটার কয়েকটা অ্যাক্টিভিটিসের মধ্যে দেখলাম ওনাদের ওয়েবসাইটে লেখা ছিল যে টাকি রাজবাড়ি ঘোরাবে, দেখাবে, তারপর স্টিমারের মধ্যে লাঞ্চ। 2 মা আর ব্লু কতটা করতে পারবে আমি ঠিক শিওর না, কারণ ব্লুয়ের জন্য একটু সেফটি ইস্যুস থাকে। একটু তো ঠান্ডা লেগেছে, স্টিমারে এই ঠান্ডা হাওয়া থাকবে, তার মধ্যে ব্লু যা চঞ্চল দৌড়ে এদিক ওদিক যাবে, চারিদিকে জল। আর মার ব্যাপারটা হচ্ছে মা জলে প্রচণ্ড ভয় পায়। সত্যি কথা, মা কোনোদিন নৌকা টোকা সেভাবে কিন্তু ওঠেনি। তো যদি ওরা যদি রিসোর্টে রয়ে যায়, আমরা তাহলে স্টিমারে লাঞ্চ করতে দেখা যাক, গিয়ে সব প্ল্যান করবো। এখন যেটা দরকার সেটা হচ্ছে ইমিডিয়েটলি বেরোতে হবে। আমাদের এখান থেকে গুগল ম্যাপে ডিস্টেন্স আছে 2 ঘন্টা 13 মিনিট। গুড মর্নিং। খুলে দিয়েছি, উঠে পড়ো। চল, ওইটা না ব্লু, এই গাড়িটা। এই গাড়িটা একটু উঁচু আছে দেখে। চলো এবার বেরোবো। আমাদেরকে রিসোর্ট থেকে ফোন করেছিলাম, বলেছিল 10টার মধ্যে মালঞ্চ ক্রস করতে। বেরোচ্ছি 9:45 এখান থেকে। বাসন্তী হাইওয়ে নিয়ে তারপর যাব। মালঞ্চ অবধারিত 10টায় ক্রস করতে পারবো না, সেটা নিয়ে আমি অ্যাটলিস্ট 100% শিওর। ঋত্বিকদার ছেলে ভিভান আর ব্লু একে অপরকে টাটা করছে একদিনের জন্য। একটা হামি দিয়ে দাও। ওটা ধরে দিতে হয়, না তো নিজেই তো হামি খেয়ে নিচ্ছ। রিসোর্ট থেকে আমাদের এখন ফোন করেছিল, বলল যে বাসন্তী হাইওয়ে দিয়ে যখন আমরা যাব ওখানে মাঝামাঝি একটা জায়গা আছে, নাম মালঞ্চ পৌঁছে একটা ফোন করতে। ওখানে ওনাদের কোনো লোক আছে রিসোর্টের ভেতরে, ম্যানেজার, উনি আসবেন, এসে চৌমাথায় দাঁড়িয়ে থাকবেন। তো চৌমাথা থেকে আমাদেরকে উনি রিসিভ করে তারপর নিয়ে যাবেন। তো আমরা এখানে মালঞ্চ ব্রিজ যেটা, সেটাই উঠে পড়েছি। এখান থেকে নেমে আমরা দাঁড়াবো, রিসোর্টের লোক আসবে রিসিভ করতে। এদিক দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে, ওটা নিলে নাকি অনেকটা সুবিধা হবে রাদার দেন যেটা গুগল ম্যাপে দেখাচ্ছে।
ও শামিম এসছে আমাদের রিসিভ করতে, তো আমরা বেসিক্যালি টাকি রোডটা নেব এখান থেকে। ও বলে দিচ্ছে কোন দিকটা নিতে হবে। সামনে টাকি রোডটা নেব তো, এটা হচ্ছে নেজার রোড এটা, আর এটা বসিরহাট রোড। তো আমরা এসছি এদিক থেকে, মানে বাসন্তী হাইওয়ে দিয়ে মালঞ্চ হয়ে আমরা এবার টাকি রোডটা ধরব। তো বেসিক্যালি মালঞ্চর ব্রিজটা দিয়ে নামার পরে আপনারা বেশ অনেকটা এসে এরকম একটা 4 মাথার মোড় পাবেন, যেদিকে ভবানীপুর নেজার রোড এই ডান দিকের রাস্তাটা যাচ্ছে, বসিরহাট যাচ্ছে বাঁ দিকে, আর টাকি রোড হচ্ছে সোজা রাস্তাটা। আপনাদের ওইখানটা দিয়ে ঢুকতে হবে। ওইটাই বোঝানোর জন্য আমাদের হোটেল থেকে লোক এসে এখানে দাঁড়িয়েছিল, কারণ গুগল ম্যাপে কিন্তু এই রাস্তাটা আপনাকে দেখাবেন না, এই রাস্তাটা আপনাকে দেখাবে না। যদি আপনারা এখানে আসেন তাহলে হোটেলে একবার একটা ফোন করে নেবেন। টাকি রোডে ঢুকছি আমরা। উনিও তো আসবেন আমাদের সাথে, তাহলে ওর ম্যাপ লাগবে। টাকিও হয়তো এই রাস্তা দিয়েই যায় নাকি। এটা অনেকটা বেটার রাস্তা, অনেকটা শর্টে হবে। রাদার যদি বসিরহাটের দিক দিয়ে আপনারা নেন, যেটা গুগল ম্যাপে আপনাদের সার্চ মারলে যেই রাস্তাটা আপনাদেরকে দেখাবে, ওটা অনেকটা গ্যাঞ্জামের ভেতর, বাজার টাজারের ভেতর দিয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে গেট, রিসোর্টে ঢোকার গেটটা হচ্ছে এটা। ইচ্ছামতি হবে, দেখতে হবে ম্যাপে। খোলা হাওয়া। আমি খালি ভাবছি উল্টো দিক দিয়ে একটা গাড়ি এসে গেলে কি হবে। আমি যখন শান্তিনিকেতনে সুদীপের রিসোর্টেও প্রথমবার গেছিলাম, এরকমই একটা ফিল হয়েছিল। তারপরে মারা সব নামছে, আমি পার্কিংয়ে গাড়িটা রেখে আসবো। এই জাস্ট এসে গাড়ি রাখলাম, মারা রুমে গেছে। আমি রিসোর্টটা এখন দেখারও চান্স পাইনি। এই সময়টা সবথেকে ভালো হচ্ছে, একবার যদি ড্রোন উড়িয়ে দিই তাহলে ভালো করে দেখে নিতে পারবো। আমি যেটার জন্য সব থেকে এক্সাইটেড সেটা হচ্ছে লাঞ্চটা বলেছে স্টিমারে হবে। দুই মা ব্লু অনিতা দিয়ে এখানেই লাঞ্চ করবে, আমি শিওর। মা তো উঠবে না জলে, যা বুঝতে পারলেন। এই জায়গাটা কিন্তু একটা টোটাল ইকো ট্যুরিজম ফিল আছে। আচ্ছা, এটা ওয়েলকাম ড্রিঙ্ক। উত্তর 24 পরগনার হাসনাবাদ বাংলাদেশের সীমান্ত ছুঁয়ে থাকা এক সবুজ নিসর্গ। এই হাসনাবাদের মোহনপুর গ্রামে অবস্থিত 17 বিঘা বিস্তীর্ণ জমির ওপর খোলা হাওয়া রিসোর্ট, প্রকৃতির নিজের হাতে আঁকা এক শান্ত আশ্রয়। আপনারা যদি খোলা হাওয়া রিসোর্টে আসতে চান তাহলে আপনারা বাই রোডও আসতে পারেন, অথবা আপনারা ট্রেনে করেও আসতে পারেন। বাই রোড আসতে গেলে আপনাকে বাসন্তী হাইওয়ে দিয়ে ভায়া মালঞ্চ হয়ে আসতে হবে, আর ট্রেনে আসতে গেলে আপনাকে হাসনাবাদ স্টেশনে নামতে হবে এবং ওখান থেকে টোটো ধরে এই রিসোর্টে আসতে হবে। তারপর ওপর থেকে দেখা গেল দুদিকে বিস্তীর্ণ দুই জলে ভরা পুকুর, চারপাশে ঘিরে থাকা গোলপাতার জঙ্গল, আর দূরে নিস্তব্ধ সুন্দরবনের অরণ্য। আমরা এখানে এসেছিলাম রিসোর্টের পার পারসন পার ডে 2670 প্যাকেজ নিয়ে, যার মধ্যে থাকছে রাতের স্টে, দিনের 4 বারের খাবার, সঙ্গে সাইট সিইং কিংবা লঞ্চ রাইডের অভিজ্ঞতা। আপনারা যদি এই রিসোর্টটি বুক করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে, দয়া করে ফোন করে নেবেন। এই রিসোর্ট থেকে একদিনের ট্রিপে আপনারা পৌঁছে যেতে পারেন সেই ইতিহাসবহুল মরিচচাপিতে, যার মাটিতে আজও লুকিয়ে আছে অতীতের কঠিন প্রতিধ্বনি। এই পুরো সবুজের মাঝখানে ছড়িয়ে থাকা খোলা হাওয়া রিসোর্টটা যেন ব্যস্ত জীবনের বাইরে এক আলাদা পৃথিবী। কি নাম ঘরের? ইমোনার হিন্দোল। আচ্ছা, ট্রেনে আসলে কাছা স্টেশন হাসনাবাদ বলে ব্যাগ নিয়ে আসুন। ট্রেনে আসলে হাসনাবাদ স্টেশন। হ্যাঁ, ব্যাগগুলো রেখে দিন, আমরা নিয়ে নেবো আমাদের মতো। ব্লুকে খুব সাবধানে এখানে। রিসোর্টটা খুবই কি বলবো, একটা হোমলি এনভায়রনমেন্ট। এটা হচ্ছে আরেকটা রুম আমাদের। হ্যাঁ, জায়গাটা এতটা বড় না, দেখে যা মনে হচ্ছে নিরিবিলির মধ্যে শান্তিতে সারা দিনটা কেটে যাবে। শীতকালের সময় আমি এইটুকু বুঝতে পারছি, একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসলে, একটু বিকেল বিকেল সন্ধ্যে, মানে ডাস্ক যে সময়টা, তখন থেকে ঠান্ডাটা এখানে জমিয়ে পড়বে। বিল্ডিংটা হচ্ছে এটা, এখানে আপনার অনেকগুলো রুম আছে, আর ওপাশে আছে হচ্ছে কটেজ। পুরো বিশাল জায়গা, আর পুরো
ধুধু প্রান্তর গ্রাম্য পরিবেশের পুরো মাঝখানে। কটেজ হচ্ছে এই সাইডে লাইন দিয়ে আছে এক একটা। আমরা এখানেও রুমটা একটু দেখে নেবো, যদি এই রুমগুলো একটু স্পেশাস হয় আমরা এখানেও নিয়ে নিতে পারি, কারণ আমাদের সঙ্গে অনেকজনই আছে। ব্লু এর জন্য খিচুড়ি বানানো হয়েছে, সেটা অলরেডি ব্লুকে দিয়ে দেওয়া হবে, এবার নিয়ে গেছে। আমরা তো একটু পরে লাঞ্চ করবো। আচ্ছা, ডাবল বেডরুম এটা, এটা ভালো, দিস ইজ গুড, লেটস গো উইথ দিস ওয়ান। আমাকে এখানে একটা জায়গা দেখানো হচ্ছিল, এই যে ভেতরের যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এখানে কাঠের উনুনে মাটন রান্না হয়। আর এটা হচ্ছে ওনাদের রান্নাঘর। রান্নাঘরটা কিন্তু যথেষ্ট ক্লিন। সাধারণত অনেক জায়গাতে রান্নাঘর লোকেরা দেখাতে চায় না, কিন্তু আমি এটা বাইরে থেকেই দেখলাম, যথেষ্ট পরিষ্কার রান্নাঘর। আচ্ছা, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আমি জায়গাটা দেখছি অ্যাকচুয়ালি, আমি তো ফার্স্ট টাইম এসেছি। কিন্তু আজকে মারা এখানে খেয়ে নেবে, কিন্তু আমরা এটা করব কাজরিয়ার আমি এখান থেকে সামনেই উনাদেরই একটা পার্সোনাল জায়গা রয়েছে, ওখান থেকে উনাদেরই পার্সোনাল স্টিমারে আমরা যাবো ইছামতি নদীতে, কয়েকটা জায়গা ঘোরাবে এবং স্টিমারের মধ্যেই লাঞ্চ হবে, সেটা আমরা করব। আমি যদি ঘুরে ঘুরে টোটাল জায়গাটা দেখাতে চাই না, অনেকটা জায়গা। আর শীতকাল বলে সত্যি কথা আরও ভালো লাগছে। এইদিকে দেখুন, আমি ওপর থেকে, এই রুমের ওপর থেকে যে পুকুরটা দেখালাম সেটা এখানে নিচ থেকে দেখাচ্ছি। ওইটা হচ্ছে বিল্ডিংটা যেখানে আমরা রুমটা নিয়েছি। কটেজ হচ্ছে এ পাশে। মারা বলেছে ওপর একবার উঠে গেছে, এখন নেমে কটেজে আসবে, তো ওইখানেই একটা এক্সট্রা রুম নিয়ে নেওয়া হবে। আমার সব থেকে এক্সাইটিং টেক অ্যাওয়ে এই ট্রিপটা থেকে হচ্ছে ইছামতির বুকে স্টিমারে লাঞ্চ করা। আমি সুন্দরবনে এরকম প্রচুর ভ্লগ দেখেছি, সুন্দরবনের প্রচুর ট্রাভেল এজেন্সি থেকে আমাদেরও কন্ট্যাক্ট করেছিল যে সুন্দরবনে গিয়ে ওই নৌকার এই স্টিমারের মধ্যে লাঞ্চ করা, কিন্তু সুন্দরবনে ওই জলের ব্যাপারটা অনেক সময় স্টিমারে থাকতে হয়। তো ব্লুকে নিয়ে সেই রিস্কটা আমরা অবভিয়াসলি নিইনি, কিন্তু এটা আজকে আমরা উপভোগ করবো। তোমরা এখানে বসে ভালো করে লাঞ্চ করে নিয়ে, তুমি মারা দুজন এখানে থাকো, আমি অনিতা দি ওকে নিয়ে ওখানে থাকছি, আর রাহুল আরেকটা রুম নিয়ে নিই। অনিতা দি আর ব্লু হাঁস দেখছি ও পাশে। ভালো না রেস্টুরেন্টটা? বললাম না সুন্দর, ছিমছাম, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। ভাত এসে আছে, গরম ভাত। অনিতা দির একটা প্লেট লাগবে। ডালটা টেস্টি, ডালটা আলু ভালো খেতে, আলু গাজর কড়াইশুঁটি সব দিয়ে ডাল, শীতের সবজি দিয়ে ডাল। রসুন দিয়েছে, দেখুন রসুনের গন্ধ হয়েছে। আমাদের টোটো এসছে, এখান থেকে একটা ঘাট আছে সামনে, আমি অতটা জানি না, গেলে আপনাকে দেখাচ্ছি। ঘাট থেকে স্টিমারে উঠবো। এটা কিন্তু যারা যারা এখানে আসবেন, এটা একটা অ্যাট্রাকশন তাদের জন্য, যদি আপনারা স্টিমারে লাঞ্চ করতে চান। বহু আগে অনেকবার আমি আর রাহুল প্ল্যান করেছিলাম যে বোটের মধ্যে লাঞ্চ করবো, তো সেটা কোনোভাবে হয়নি। আজকে বহুদিন পর এই টাকির এখানেই আমরা একসাথে স্টিমারে বসে লাঞ্চ করব। আর আমরা দুজনেই আমাদের হুডি আর জ্যাকেট যেটা আছে এই ব্যাগেটা নিয়ে নিয়েছি, কারণ আমি শিওর সন্ধ্যেবেলা এখানে চরম ঠান্ডা পড়বে। ওকে চিকো, হ্যাঁ পারবেন ভিডিও করতে। ঠিক আছে, চারটের ভিতরে গোলপাতা জঙ্গল ভিতরে না গেলে ঢুকতে এন্ট্রি হবে না। ভালো হতো, বুঝতে পারিনি। ঠিক আছে, ওই যে 3:15 ভিতরে লাগাই দিবি তুই। তুই না হাতটা ধরেই নাম, রানিং যত যাওয়া যায়। আজকাল ফলো করতে হবে না, রানিং চালা। এটা তো বাংলাদেশেতে পদ্মা নদীতে নামার একটা সিনের মতন লাগছে। মাঝখানে কিছু ভাঙা না থাকলেই হলো, আমি নেমে যেতে পারবো। এই পাকের মাটিতে পা পড়লে চাপ। রিসোর্টের একটা নিজস্ব লঞ্চ। বললো যে ছোট মিনারেল ওয়াটার আছে নাকি, ওই 500 বোতলগুলো একটা দিয়ে। এই নদীটার কি নাম?
আচ্ছা, এটাই ইছামতি নদী। দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে গেলে শীতকালের সময়তে এখানে এনভায়রনমেন্টটা একদম অন্যরকম থাকে। মানে যে কোনো সিজনের মধ্যে ঘুরতে যাওয়ার জন্য আমার সবসময় মনে হয় শীতকাল হচ্ছে পারফেক্ট। রাতের দিকে ঠান্ডা পড়ে, হেভি ঠান্ডা, মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। বাংলাদেশ কি ওইদিকে? বাংলাদেশ ওইদিকে, এইদিকে বাংলাদেশ বর্ডার। বনবিবি সেতু। বনবিবি সেতু, এটাই কি হাসনাবাদ ব্রিজ? আর ওপাশে সুন্দরবন, ইন্ডিয়ান বর্ডার ফোর্স, বিএসএফ হবে। আর এদিকে আমাদের লাঞ্চের প্রিপারেশন চলছে। ওই সোজাটা বাংলাদেশ। গাছগুলো দেখা যাচ্ছে। গাছ কোথায়? আচ্ছা ওইটা, ওই যে হানাবার এসআইআর এর চক্কর চলছে, দেখো বাংলাদেশে ঢুকিয়ে না দেয়। সদ্য এসআইআর জমা দিয়ে এসেছি। যারা যারা লঞ্চে আসবে, যারা ওই দিকটায় যাবে, সবার কি আধার কার্ড লাগবে? না না, একজন হলেই হবে। শুধু বোটের আধার কার্ড, যে চালাবে তার আধার কার্ড দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। বর্ষাকালে ভালোই জল হয়। মুগ ডাল, ফুলকপির রোস্ট, দই কাতলা, স্যালাড। স্যার ডাল দেবো এটা? ব্যাস। মারা তো রান্নার ফিডব্যাক আগেই দিয়ে দিয়েছে। আমরা একই রান্না খাচ্ছি, ওরা স্থলে, আমরা জলে। ডালটার মধ্যে আলু দেওয়া, আলু, কড়াইশুঁটি, গাজর, ভালো হয়েছে ডালটা, বেশ ভালো। সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাইসের মতো আলু ভাজা। খাচ্ছি অতীব সামান্য খাবার, কিন্তু যে পরিবেশে বসে খাচ্ছি সেটা জাস্ট খাবারের স্বাদের মাত্রাটাকে বাড়িয়ে দিচ্ছে। ডিঙি নৌকায় ফ্ল্যাগটা দেখবেন, বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো আছে, আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা। বাবা, দই দিয়েছে, মিষ্টি, এগুলো ঘরে ল্যাংচা। এই পরিবেশে সত্যি খাওয়া দাওয়া করা, মানে রোজ তো মানে রিসর্ট টিসর্টে তো খেয়েইছি, বাট এরকম একটা পরিবেশে আমার তো ফার্স্ট টাইম। আমারও ফার্স্ট টাইম। ফুলকপির রোস্টটা মারা অলরেডি খেয়ে বলেছে খুব ভালোবাসে, আর খাবারেতে আমার আলু ভাজাটা লাগেই। ব্যাস ব্যাস ব্যাস, না আর লাগবে না। আহা, ফুলকপির রোস্টটা অনবদ্য। কড়াইশুঁটি দিয়েছে। আমার না এই রিসোর্টের খাওয়া দাওয়াটাও বেশ ভালো, একদম স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। ফুড ইজ ভেরি গুড। হ্যাঁ। আচ্ছা, এগুলো সব বাংলাদেশ না? আর এটা বাংলাদেশ সাতক্ষীরা। আই লাভ দেবহাটা। আর ডালগুলো কাটি কাটি দাও। লাস্টে দই কাতলা। হ্যাঁ, মারা বলছিল মাছটা নাকি অপূর্ব। হ্যাঁ, ব্যাস তো। না না, রাইস আমি আর নিতে পারবো না। ভালো ঝোলটা, দই কাতলা। হ্যাঁ, মাছটা মারা বলছিল খুব ফ্রেশ, মাছটা খুব ভালো। দারুণ, চ্যাম্পিয়ন। এরকম তরতাজা মাছ হলে না যাই ঝোল বানাবে ভালো লাগবে। খুব সিম্পল, অথচ একটা অত্যন্ত সুস্বাদু লাঞ্চ খেয়ে আমি এখন ক্লান্ত। সব শেষ, আমি আর দই মিষ্টি খাইনি, ও খাচ্ছে। আর টাকি অবধি এসছি আমরা, আবার আমরা ব্যাক করবো এদিকে এখন। কিন্তু মেন অ্যাট্রাকশন ছিল এখানে লঞ্চে বসে লাঞ্চটা খাওয়া।
এটা টাকি পিকনিক স্পট। আচ্ছা, পিকনিক স্পটটা কি? হ্যাঁ, শীতকালে তো ভিড় হয় নিশ্চয়ই। প্রচন্ড ভিড়। আর 10 দিন পর থেকে আর এখানে মানে ঠেলে জায়গা কোনো জায়গা নেই। আমরা এখান থেকে নামবো হাসনাবাদে। হাসনাবাদ থেকে আমরা সাইট সিইং এ যাব। তো হাসনাবাদে একজন টোটোওয়ালা আছেন, উনি আমাদেরকে নিয়ে যাবেন। গোপালদা নাম, গোপালদাই ভালো জানে। তো এমনি যাবো কোথায়? যাব মানে টাকি রাজবি, টাকি মিনি সুন্দরবন। আচ্ছা, টাকি রাজবাড়ি যাব, প্লাস মিনি সুন্দরবন এখানে আছে বলছে, ওখানেও যাব। আমি দেখে প্রথমে বুঝতেই পারিনি নিচেও এখানে রুম আছে আদৌ। এটা হচ্ছে হাসনাবাদ জেটি। আরে মোটামুটি ঢুকে দিচ্ছে টাইমে। মোটামুটি, কিন্তু কলকাতা দেখি কি হয়। জঙ্গলটা দেখার ইচ্ছে। হ্যাঁ, কিন্তু টাইমটা তো শর্ট না, 4টে কোথায় এলাও করে না। তাহলে জঙ্গলটাই আগে নিয়ে চলুন নাকি? জঙ্গলটা যাবো, কিন্তু সেটা এখন শেষ ছিল না। তো যেতে যেতে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, জোড়াশিব মন্দির, এটা এখানে খুবই বিখ্যাত এবং মোটামুটি 100 বছরেরও বেশি পুরনো। 400 বছর। 400? ও, আমি ভুল শুনেছি। এখানকার এলাকার মানুষরা খুব মানে এই মন্দিরটাকে। বর্ডার এটা একদম। হ্যাঁ, একদম 0 পয়েন্ট। এখানে চেক আউট হবে, চেক করে আমরা ভিতরে ঢুকতে পারবো। তো গোলপাতার জঙ্গলে ঢোকার আগে বিএসএফ এর চেকপোস্ট আছে, ওখানে আপনাদের আধার কার্ড জমা নেবে। জঙ্গলটা কানেক্টেড। আধার কার্ড জমা নিয়ে তারপর আপনারা ঢুকতে পারবেন। ফেরার সময় ওই আধার কার্ডটা নিয়ে আপনাকে ফিরতে হবে। আবার টোটো ধরতে হবে এখান থেকে। দুটো টোটো চেঞ্জ করে কি জিনিসটা আমি একটু দেখতে ইন্টারেস্টেড। টিকিট মূল্য 10 টাকা। মিনি সুন্দরবন। দুটো টোটো বদলে এবং বেশ অনেকটা জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম গোলপাতার জঙ্গলে। এখানে সব থেকে বড় ব্যাপার হলো এই গোলপাতার জঙ্গলটি বর্ডারের এলাকা হওয়ার জন্য বিকেল 5টার পরে বন্ধ হয়ে যায়। এটাই টাকির গোলপাতার জঙ্গল, যাকে অনেকেই ভালোবেসে বলে মিনি সুন্দরবন। বিকেলে তখন সূর্য সবে অস্ত যাচ্ছিল এবং এই সময়ের আকাশের রংটি একটি মিস্টিক এনভায়রনমেন্টের সৃষ্টি করেছিল। ইছামতি নদীর কোল ঘেঁষে এক বিস্তীর্ণ ম্যানগ্রোভ বনে দাঁড়িয়ে প্রথমেই আপনার মনে হবে সুন্দরবনের কোনো অচেনা কোণে দাঁড়িয়েছেন। গোলপাতা গাছ, যাকে ইংরেজিতে বলে নিমা পাম, এই গাছগুলোই তৈরি করে এক বিশেষ ম্যানগ্রোভ ইকোসিস্টেম। নদীর লবণাক্ত জল আর কাদামাটি মিলিয়ে এই বন্য প্রকৃতি এক বিরল সৃষ্টি। এখানে দাঁড়ালে বাতাসে একটা আলাদা কাঁচা নুনের গন্ধ আপনি পাবেন, যা শুধুমাত্র ম্যানগ্রোভ বনের হাওয়াতেই পাওয়া যায়। এই জায়গায় পাখির ডাক, জোয়ার ভাটার ছন্দ আর নদীর জলক্ষণার শব্দ সব মিলিয়ে মনের শান্তি এক অদ্ভুত অনুভূতি দেয়। টাকির সবচেয়ে বড় আকর্ষণ হলো এখানে দাঁড়িয়েই চোখের সামনে দেখা যায় বাংলাদেশের ইছামতির ওপারের গ্রামগুলো। আমাদেরও খুবই ভালো লেগেছিল। লাস্টেই গোলপাতা জঙ্গলের মধ্যে একটি ওয়াচ টাওয়ার আছে, যেটা আপনারা ভিজিট করতে পারেন। কিন্তু ওয়াচ টাওয়ারের সব থেকে উপরে উঠেও আপনি আশেপাশে কিছু দেখতে পারবেন না, কারণ গাছের হাইট এখানে অনেকটা উঁচু। গোলপাতা দিয়ে এখানকার মানুষ এখনো চালা ও ঘরের ছাউনি তৈরি করে। পুরোনো দিনের সেই গ্রামের জীবনযাত্রার ছাপ আজও টিকে আছে। মিনি সুন্দরবন ওয়াজ গুড, বেশ ভালো লেগেছে। এটা সেরিন এনভায়রনমেন্ট। এরপর আমরা চলে গেছিলাম ইন্ডিয়ান আর্মির ফর্মার আর্মি জেনারেল বা প্রাক্তন সেনাকর্তা শঙ্কর রায়চৌধুরীর বাড়ি দেখতে। একসময় তিনি এখানেই থাকতেন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, আপনারা যদি এখানে আসেন, জেনারেলি এখান থেকে 2 দিনের প্যাকেজ নেওয়া হয়। প্রথম দিন থাকে আপনারা রিসোর্টে এলেন, রেস্ট নেন, তারপর লঞ্চে করে আপনাদেরকে ঘোরানো হবে এবং আপনার লাঞ্চটা লঞ্চেই হবে। সেটা প্রথম দিন গেল। আর সেকেন্ড দিন থাকে হচ্ছে সাইট সিইং, এবং এটা হচ্ছে 2 দিনের প্ল্যান। কিন্তু আমাদের ক্ষেত্রে ব্যাপারটা কী হয়েছে, আমরা এসেছি একটা দিনের জন্যই, একটা রাত থাকবো এখানে। তো আমরা রিসোর্টে ফোন করে বলেছিলাম যে কাস্টমাইজেশন করে যদি প্যাকেজটা এমনভাবে বানানো যায় যে আমরা একটু সাইট সিইংও দেখলাম, আমরা স্টিমারে লাঞ্চও করলাম, দুটো একসাথে মিলিয়ে সেইভাবেই আমাদের প্যাকেজটা বানানো হয়েছে। আচ্ছা, এই সামনে এখন আমরা ইছামতি নদীর পাশ দিয়ে যাচ্ছি। একটা জিনিসই দেখলাম যে আমরা যখন লঞ্চে উঠেছিলাম তখন ছিল ভাটা, তখন জলের লেভেল অনেকটা নিচে ছিল। এখন কিন্তু জোয়ার যাচ্ছে, জল কিন্তু অনেকটা উঠে গেছে। আর এটাই হলো টাকি শহরের প্রাণকেন্দ্র রাজবাড়ি ঘাট। রাজবাড়ি ঘাটে বসে আমরা একটুক্ষণ গঙ্গার ফুরফুরে বাতাস খেলাম। ওরপর 2 কাপ অত্যধিক মিষ্টি চা খেয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে। মোটামুটি এখন তো সন্ধ্যের একদম সন্ধ্যেই হয়ে আসছে বলা যেতে পারে। এখন বাজে হচ্ছে না, 6টাও বাজেনি, এখন বাজে 5:30। আর আমরা এসে গেছি হচ্ছে টাকি রাজবাড়ি।
জয় মা। চারিদিক প্রায় নিস্তব্ধ হয়ে এসছে, ঝিঝির ডাক, একটা আলাদাই কিন্তু ফিল এখানে। শীতকালে তো 5:30তেই পুরো অন্ধকার হয়ে যায়, তো এরকম ফাঁকা ধুধু প্রান্তরে সামনেই বলিপীঠ, আলাদাই ফিল। এরপর আমাদের টোটো ড্রাইভার গোপালদা আমাদেরকে বললো যে টাকি এসছেন আর কুলেশ্বরী মায়ের মন্দির দর্শন করবেন না, তাই এরপর আমরা চলে গেলাম কুলেশ্বরী মায়ের মন্দিরে। জমিদার রায়চৌধুরীর হাত ধরেই টাকির কুলেশ্বরী কালীবাড়ির পুজো শুরু হয়েছিল। সেই থেকে আজও একইভাবে কুলেশ্বরী মায়ের পুজো চলে আসছে। আনুমানিক 1640 থেকে 1645 খ্রিস্টাব্দের মধ্যে টাকির জমিদাররা এই কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন। এখানকার লোকাল লোকেদের মুখে শোনা যায় যে এই টাকির কুলেশ্বরী মায়ের মন্দির এক অন্যতম জাগ্রত মন্দির। এখানে পুজো দিলে নাকি মনস্কামনা পূর্ণ হবেই। বসিরহাট মহকুমার টাকি পুরসভার 6 নম্বর ওয়ার্ডে রয়েছে এই মন্দির। বলা হয় বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা ঘট। সে কথা জানতে পারে টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেছিলেন চালাঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড় বিচালি গোলপাতা দিয়ে মাটির দেয়ালের মন্দির বানিয়ে এখানে কালী পুজোর আয়োজন করা হয়েছে। সেই দিন থেকে শুরু করে আজ অবধি এই কুলেশ্বরী মায়ের মন্দিরে পুজো চলে আসছে। আর যতটা ঠান্ডা ভেবেছিলাম অতটা কিন্তু ঠান্ডা নয়, অতটা ঠান্ডা নয়। মাঝে জঙ্গলের যে জায়গাটা ওখানে একটু ঠান্ডা লাগছিল। মাদেরকে গিয়ে দেখবো মারা কি করছে। ও আবার একটু পকোড়া খেয়েছে, খেয়ে ওর ভাল লাগেনি ফেলে দিয়েছে, কিন্তু পকোড়াটা খেয়ে বিকেলের দিকে এইখানে চিকেন পকোড়া চা দিয়ে গেছে। মা খেয়ে না ভাই, খা। এটা এটা কফি, এটা শ্যাম্পু, এটা সাবান, এটা লাগবে না আমাদের। তুমি দেখাবে চা? ও চা খাবে, তাহলে পকোড়া খাও। আচ্ছা কি রকম দেখতে পাচ্ছ? শিয়াল ডাকছে। হ্যাঁ, শিয়ালের শব্দ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শিয়ালের শব্দ শোনা যাচ্ছে। শুরু হয়েছে রান্না? এই আগুন ধরি। হ্যাঁ, ওরা তো আলোয় আছে। আচ্ছা, এখানে রান্নাটা হচ্ছে। এই যে আগুন দিয়ে দিয়েছে, জাস্ট ধরিয়েছে। কি হচ্ছে? মাটন? হ্যাঁ, আজকে এখানেই রান্না। দেশি পাঠা না এটা? হ্যাঁ, আমাদের খুব মাটন খাওয়ার ইচ্ছে ছিল, তাই জন্য আমরা ওনাকে বলেছিলাম। তো এটা শুধু আমাদের জন্যই বানানো হচ্ছে। তো আপনারা যদি গ্রুপে আসেন, মানে ওনাদের প্যাকেজে হয়তো সবসময় মাটন থাকে না, কারণ ওনাদের প্যাকেজের বেসিক রেটটা খুব নমিনাল, 2600 করে। তাতে 4 টাইমস মিল আছে প্লাস একদিনের থাকা। লাঞ্চ যেটা স্টিমারে হচ্ছে, যে বোটের মধ্যে হলো, সেটাও ইনক্লুডেড থাকে। মাটন, ভেটকি এগুলো সবই পাওয়া যায়, বাট এগুলো সবসময় ওনাদের প্যাকেজের মধ্যে থাকে না, আলা কার্ট হিসেবে নিতে হয়। তো আমরা বলে দিয়েছিলাম, সেই জন্যই আমাদের জন্য মাটন বানানো হচ্ছে। তো আমি বলবো আপনারা গ্রুপে এলে আগে থেকে যদি বলে দেন এতটা মাটন আপনারা চান, তো সেটা ওরা বানিয়ে দিতে পারবে। মাটন তো রান্না হচ্ছে, মোটামুটি 9টার সময় তো ডিনার সার্ভ হবে। আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নেবো, যে রেস্টুরেন্টে মারা লাঞ্চ করছিল। বলছি কি আমরা খেয়ে নেবো এখানে। হ্যাঁ, ওই একটা সবজি আর একটা একটু মাংস পাঠিয়ে দিলেই হবে, দুজনের মতো। একটু ভাত দেবেন দু জায়গায়। ডিনার সার্ভ করে দিয়েছে। এটা আমাদের প্যাকেজের সাথে আছে, প্লাস আমরা তো ফ্রাইড রাইস আর মাটনও বলেছে, ওটাও আসছে। আসলে মারা এটা বলেছিল বলে মারা এটাই খেয়ে নেবে, আর আমরা ফ্রাইড রাইস আর মাটনটা খাবো। তো মাদেরটা এখানে না দিয়ে রুমে তো দিয়ে আসবে। আরে ওরা দিয়েছে, তারপর আমি বললাম যে পাঠিয়ে দিচ্ছে, ওরা বুঝতে পারিনি প্রথমে। টেবিলে এই যে খাবারগুলো আছে, এগুলো আমাদের মেনু কার্ডে এক্সট্রা চার্জ হিসেবে মানে দেওয়া আছে। আপনারা চাইলে আগে থেকে বললে আমরা এগুলো ব্যবস্থা করে দেবো। যেমন চিংড়ি মাছ আছে, পাবদা মাছ আছে, ট্যাংরা মাছ আছে, মাটন আছে। এগুলো আগে থেকে বললে আমরা এগুলো এক্সট্রা চার্জ হিসেবে এগুলো আমরা দিয়ে দিতে পারবো। যে মাটনটা দেখি, যে মাটনটা রান্না হলো দেশি পাঠা, এতে এখানেরই। এটা কাঠের জালে হয়েছে। আমি এটা খেতেই সব থেকে বেশি ইন্টারেস্টেড। মাটনটা ফার্স্টে খেয়েই মনে হলো, আমি যে বলেছিলাম ঝালটা দিতে, সেটা ওনারা খুব ভালো করে ফলো করেছেন।
আমরা ব্লগ করছি দেখে জাস্ট একটা আইটেম ওনারা অন দ্য হাউস দিয়ে গেছেন, সেটা হচ্ছে চিলি চিকেন। অবভিয়াসলি চিলি চিকেন ফ্রাইড রাইস তো আমাদের বাঙালিদের পেটেন্ট কম্বিনেশন। আমরা হাত দিয়েই খাচ্ছি। আমি ফার্স্টেই চিলি চিকেনটা নিলাম, রাহুল বললো ভালো হয়েছে। ফ্রাইড রাইসটাও একদম ঘরোয়া স্টাইলে হয়েছে। মাটনের পিস মানে মাটনগুলো বলেছে, হ্যাঁ এগুলো একেবারেই রেয়াজি না, রেওয়াজে এদিকে পাওয়াও যায় না। রেয়াজি থেকে বেটার এগুলো লাগে। দারুণ খেলাম, অসাধারণ। মাটনটা ফাটাফাটি হয়েছিল, চিলি চিকেনটা সেরকমই ভালো। মাটন আর চিলি চিকেন দুর্দান্ত। রাত্রেবেলা এনভায়রনমেন্টটা কিন্তু এখানে একটা আলাদা ফিল আছে। বাইরে ডান দিকের জায়গাটা হচ্ছে জঙ্গল, নিস্তব্ধ নিশুতি এনভায়রনমেন্ট। চলো রুমে যাই, আর শুয়ে পড়বো, প্রচণ্ড টায়ার্ড। কালকে সকালে আবার দেখা হবে। গুড নাইট। সুপ্রভাত। এখন বাজে হচ্ছে 6:30, পরের দিন সকালে। বেশ ঠান্ডা এখানে। রাতে কালকে ঘুমটা একটু ছাড়া ছাড়া হয়েছে। জায়গাটা সিনিক বিউটিটা কিন্তু আনপ্যারালাল। দিক দিয়ে সানরাইজ হচ্ছে, কি সুন্দর দেখতে লাগছে এই সময়টা। আমরা এখন আছি হচ্ছে উত্তর 24 পরগনা সুন্দরবনে, যেটার মধ্যে আপনার ব্লকসের মধ্যে পড়ছে হচ্ছে হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1, 2, হাসনাবাদ, বিনাখা, এইসব জায়গাগুলো। দক্ষিণ 24 পরগনা সুন্দরবনে এই পার্টটার মধ্যে পড়ছে আপনাদের ক্যানিং, নামখানা, গোসাবা, এইসব জায়গাগুলো। এবার এইখানে ইনারা বলছিলেন এইখানে সুন্দরবনের যে ফরেস্টটা আছে সেই ফরেস্টটা কিন্তু ডাইরেক্টলি জয়েন্ট উইথ বাংলাদেশ। আর যদি কোনো অবশিষ্ট বাঘ থেকে থাকে, যেটা আমরা খুব সচরাচর সুন্দরবনের ট্রিপে দেখতে পাই না, তারা কিন্তু কোনো বিএসএফ এর পারমিট ছাড়াই এখান থেকে বাংলাদেশ ঢুকছে, বাংলাদেশ থেকে আর ভারতবর্ষে আসছে। কি মা, জায়গাটা কেমন? ভালো, জায়গাটা ভালোই। ওই সাইড দিয়ে দেখুন ফটফটিগুলো যাচ্ছে, একটা রাজহাঁস হেঁটে হেঁটে যাচ্ছে। কি মাছ উঠছে দাদা? কাতলা, ভেটকি। রিসোর্টে যখন আপনারা ঢুকবেন এই দিক দিয়ে ঢোকার আগে এই যে বাঁ দিক, এই যে সোজা যে রাস্তাটা যাচ্ছে, এই দিকটা কিন্তু পুরো ফরেস্ট। এদিকটা আপনারা সকালের দিকটা একটু হেঁটে আসতে পারেন মর্নিং ওয়াকের জন্য। মনোরম পরিবেশ, খুব ভালো লাগবে। এবার বেরোবো আস্তে আস্তে ব্রেকফাস্ট করে। সত্যিই কিন্তু আমি একটা জিনিস যেটা মনে হয়, রিসোর্টটার নামটা কিন্তু তাৎপর্যপূর্ণ। খোলা হাওয়া, প্রচুর খোলা হাওয়া পাবেন এখানে এলে। ব্যাস, পুরো ধোঁয়া বেরোচ্ছিল লুচির থেকে। মারা তো রুমেই খেয়ে নেবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওকে একটা লুচি দিতে। এই যে লুচি, লুচির সাথে আলুর তরকারি, সাদা আলু আর লুচি। ব্রেকফাস্টে লুচি, সাদা আলুর তরকারি, সুগার ফ্রি সন্দেশ আর ডিম সেদ্ধ। খুব ভালো লেগেছে এখানে এসে। এবং খোলা হাওয়া সংক্রান্ত সব ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খোলা হাওয়াতে যদি আপনারা আসতে চান, বুকিংয়ের জন্য যেই নাম্বারে ফোন করবেন সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গাড়ির দিকে যাচ্ছি, এবার গাড়িটা নিয়ে বেরোবো। যদি আমাদের এই ছোট্ট পারিবারিক ট্রিপটা ভালো লেগে থাকে, এই ফ্যামিলি ট্রিপটা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা কথা অনেকেই জিজ্ঞেস করবেন, আমি জানি, তাই আগেই বলে দিলাম, খোলা হাওয়াতে যদি আপনারা আসতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে এখানকার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে নেবেন, বুক করে নেবেন।